আমি রহমান ইব্রাহিম। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি পর্যায় সারণী চতুর্থ অধ্যায় একটি প্রশ্নের সৃজনশীল নিয়ে কথা বলতে চাই। এটি একটি বোর্ড কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2021। এখানে প্রশ্ন আমি দিয়ে রেখেছি উদ্দীপক। প্রশ্ন ক হচ্ছে পর্যায় সারণী কাকে বলে। খ ক্যালসিয়াম মৃৎকার ধাতু ব্যাখ্যা করো। গ মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন ব্যাখ্যা করো। ঘ হচ্ছে উদ্দীপকে উল্লেখিত ABCD এর পারমাণবিক আকার এবং তড়িৎ ঋণাত্মকতার ক্রম বিশ্লেষণ করো। তো এইটা একটি সৃজনশীল প্রশ্ন এবং এটি বোর্ড কোশ্চেন, চট্টগ্রাম 21। তো প্রথমে কয়ে আছে পর্যায় সারণী কাকে বলে। পর্যায় সারণী কাকে বলে এটা একটা সংজ্ঞা, তবু আমি বলছি পর্যায় সারণী কাকে বলে। পারমাণবিক সংখ্যার মৌলসমূহের পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে প্রায় একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলসমূহটি একই শ্রেণীভুক্ত করে আবিষ্কৃত সকল মৌলসমূহকে স্থান দিয়ে মৌলসমূহের যে সারণী তৈরি করা হয় তাকে পর্যায় সারণী বলা হয়। খ বলেছে মৃৎকার ধাতু ব্যাখ্যা করো। মৃৎকার ধাতু কি? আসলে যে সকল ধাতু বা যৌগ মাটিতে পাওয়া যায়, মানে যে সকল ধাতু মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, তাদেরকে মৃৎক্ষার ধাতু বলে। মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায় এবং যাদের অক্সাইড, যে সকল ধাতু মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায় এবং যাদের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তাদেরকে মৃৎক্ষার ধাতু বলে। যেমন ক্যালসিয়াম হাইড্রক্স, যেমন ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে H2 আমরা কি পাই? ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটি ক্ষার, এটি হচ্ছে ক্ষার। তাহলে আমি বললাম যে সকল ধাতু মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায় এবং যাদের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, তাদেরকে মৃৎক্ষার ধাতু বলে। ক্যালসিয়াম অক্সাইড, ধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্ষার তৈরি করে। গয়ে বলা হয়েছে মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন ব্যাখ্যা করো। মৌলটি এখানে ABCDE, মৌলটি এখানে পারমাণবিক সংখ্যা 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি আমরা জানি কপার। তো কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন? সাধারণ নিয়ম অনুযায়ী কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা। সাধারণ নিয়ম অনুযায়ী কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা নিম্নরূপ। যেমন কপার 29, তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 3d4s, এখানে 2টা থাকছে, এখানে 9। সাধারণ নিয়ম অনুযায়ী কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা এইটা, কিন্তু প্রকৃতপক্ষে কপারের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু 2s2 2p6 3s2 3p6 3d4s। সাধারণ নিয়ম অনুযায়ী কপারের ইলেকট্রন বিন্যাস। সাধারণ নিয়ম অনুযায়ী কপার এর ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা
নিম্নরূপ, কিন্তু প্রকৃতপক্ষে কপারের ইলেকট্রন বিন্যাস এত। এর কারণ কি? এর কারণ হচ্ছে অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ উপশক্তি স্তর অধিক স্থিতিশীল। আমরা জানি যে একই উপশক্তি স্তরে যদি একই শক্তি স্তরে যে পি এবং ডি অরবিটাল থাকে, পি এবং ডি অরবিটাল থাকে, এখানে 3 নম্বর উপশক্তি স্তর, যে 3 নম্বর শক্তি স্তর, যেমন একই শক্তি স্তর যদি পি ও ডি অরবিটাল থাকে এবং পি ও ডি যদি সম্পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে, তাহলে সে ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের চেয়ে অধিক সুস্থিত হয়। এখানে একই শক্তি স্তর 3 নম্বর শক্তি স্তর পি এবং ডি, এবং পি এবং ডি, কিন্তু এখানে ডি 3D তে ইলেকট্রন আছে 9টা। কিন্তু আমরা জানি একই শক্তি স্তরে যদি পি ও ডি অরবিটালটা সম্পূর্ণ থাকে বা অর্ধপূর্ণ তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটা সাধারণ নিয়মের চেয়ে বেশি সুস্থিত হয়। এই কারণে কপার কি করেছে, 4s এর কাছ থেকে একটি ইলেকট্রন ধার নিয়ে 3Dটা সম্পূর্ণ করেছে, কেননা এই নিয়মটা সাধারণ নিয়মের চেয়ে অধিক সুস্থিত। যার কারণে কপার 4s এর কাছ থেকে একটি ইলেকট্রন ধার নিয়ে তার সম্পূর্ণতা অর্জন করেছে অধিক সুস্থিত হওয়ার কারণে। আর এই কারণে কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মেনে চলে না। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি কেন কপারের ইলেকট্রন বিন্যাস এটা হয়, এটা কেন হয় না, কেননা এই নিয়মটা বেশি সুস্থিত। এটা হচ্ছে সম্পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল, সাধারণ নিয়ম হচ্ছে বেশি সুস্থিত হয়। ঘয়ে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত ABCD এর পারমাণবিক আকার ও তড়িৎ ঋণাত্মকতার ক্রম বিশ্লেষণ করে। পারমাণবিক আকার, এখানে পারমাণবিক, আমরা 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ম্যাগনেসিয়াম, 13 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বি, এখানে অ্যালুমিনিয়াম 14 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট সি, এটা হচ্ছে সিলিকন, 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ডি, এটা হচ্ছে ক্যালসিয়াম। তো এখানে বলা হয়েছে ABCD এর পারমাণবিক আকার। তো পারমাণবিক আকার আমরা জানি একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডেনে যাই তখন কি হয়, তখন পারমাণবিক আকার হ্রাস পায়। কেন হ্রাস পায়? এর কারণ হচ্ছে একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডান দিকে যাই তখন প্রধান শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধি পায় ঠিকই, কিন্তু তখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। আমরা যখন একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাই তখন কি হয়, তখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু প্রধান শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধি পায় না। আর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি মানে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলে বাহিরের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। আর এই অধিক প্রোটন এবং নিউক্লিয়াসের অধিক প্রোটন এবং নিউক্লিয়াসের বাহিরের অধিক সংখ্যক ইলেকট্রনের মাঝে আকর্ষণের সৃষ্টি হয়, আর এই আকর্ষণের কারণেই পরমাণুর আকার ছোট হয়ে যায়। তো আমরা এখানে চতুর্থ পর্যায়ে ABC তৃতীয় পর্যায়ের মৌল, ডি কিন্তু চতুর্থ পর্যায়ের মৌল, ডি নিচের মৌল। তো আমরা জানি যে গ্রুপ উপর থেকে নিচে দেখলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, সুতরাং ডি এর পারমাণবিক আকার সবচেয়ে বেশি এখানে। তাহলে আমরা পারমাণবিক আকারের ক্রম লিখতে পারি কিভাবে? পারমাণবিক আকারের ক্রম, এখানে পারমাণবিক আকার সবচেয়ে বেশি এ। কেন? সবচেয়ে বামের মৌল এ, তারপরে বি, তারপরে সি। আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। তাহলে আমরা এখানে আরো কথা, এখানে ডি চতুর্থ পর্যায়ের মৌল, তার মানে ডি ABC এর চেয়ে নিচে।
যার কারণে ডি এর পারমাণবিক আকার এগুলো হচ্ছে আরো বেশি, সবচেয়ে বড় ডি। তাহলে ডি এর পারমাণবিক আকার সবচেয়ে বেশি। তাহলে আমরা ক্রমটা লিখতে পারি ডি, তারপরে এ, বি, সি। ডি এ বি সি এর কারণ হচ্ছে ডি এ হচ্ছে সবচেয়ে বামের মৌল, তারপরে বি, তারপরে সি। ডি তো আরো ডানের, কিন্তু ডি কেন সবচেয়ে বড়? কেন? ডি হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল, এবিসি এর নিচের পর্যায়ের মৌল। এবিসি হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল, কিন্তু ডি চতুর্থ পর্যায়ের মৌল। আর আমরা এটাও জানি যে আমরা যখন গ্রুপ উপর থেকে নিচে যাই তখন পারমাণবিক আকার বৃদ্ধি পায়। তাহলে তৃতীয় পর্যায়ের মৌলের চেয়ে চতুর্থ পর্যায়ের মৌলের আকার অবশ্যই বড় হবে, যার কারণে ডি এর পারমাণবিক আকার সবচেয়ে বড়। সেই কারণে আমরা আকারের ক্রম এইভাবে দেখাতে পারি। আশা করছি বুঝতে পেরেছো। তো তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতার ক্রম। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে যখন দুটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে আকর্ষণ করে। তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে আকর্ষণ করে। যখন দুটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। আর এই আকর্ষণ শক্তিকেই তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। আমরা জানি পারমাণবিক আকার বৃদ্ধি পেলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে, আর পারমাণবিক আকার হ্রাস পেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। তাহলে আমরা এবিসিডি মৌলগুলোর ঋণাত্মকতা দেখাতে পারি এইভাবে। তড়িৎ ঋণাত্মকতার ক্রম, তড়িৎ ঋণাত্মকতার এখানে সবচেয়ে আকার বড় ডি মৌলটি, কারণ আমি আগেই বলছি ডি চতুর্থ পর্যায়ের মৌল এবং গ্রুপ উপর থেকে নিচে গেলে আকার বড় হয়, এই জন্য ডি এর আকার সবচেয়ে বড়। তার মানে ডি এর তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম, ডি এর তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম। তাহলে ডি এর এখানে এ বি সি ডি তৃতীয় পর্যায়ের মৌল, এর আকার সবচেয়ে বড়, এ বি সি এর মধ্যে এর আকার বড়, তার মানে এর তড়িৎ ঋণাত্মকতার মান কম বি এর চেয়ে, তারপরে সি। তাহলে এর আকার বড়, তড়িৎ ঋণাত্মকতার মান কম, বি এর আকার তার চেয়ে ছোট, তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান তার চেয়ে আরো কম। বি এর আকার ছোট, তড়িৎ মান বেশি, সি এর আকার আরো ছোট, মানে তড়িৎ ঋণাত্মকতার মান আরো কম। তাহলে আমরা দেখাতে পারি সি এর আকার সবচেয়ে কম, তাহলে এখানে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। সি এর আকার সবচেয়ে কম, তড়িৎ ঋণাত্মক মান এখানে সবচেয়ে বেশি। তারপরে বি এর আকার একটু বড়, তার মানে এখানে তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে, তার মানে আমরা এইভাবে দেখাতে পারি। তারপরে এ তড়িৎ ঋণাত্মকতা, কারণ আকারের বিপরীত তড়িৎ ঋণাত্মক, আকার বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে, আকার কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। ডি হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল, ডি আকার সবচেয়ে বড়, এই জন্য ডি এর তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম। তাহলে ডি আমরা শেষে এইভাবে দেখাতে পারি। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ক্রম। আমি আবারও বলছি, পারমাণবিক আকার যখন আমরা একই পর্যায়ে বাম থেকে ডানে যাই তখন পারমাণবিক আকার বৃদ্ধি পায়। এখানে এবিসিডি তৃতীয় পর্যায়ের মৌল, তো এর আকার বড়, তার চেয়ে ছোট বি, তার চেয়ে
সি, কিন্তু ডি তো চতুর্থ পর্যায়ের মৌল, এই কারণে ডি এর আকার আরো বড় হবে। তো তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে উল্টোটা, কারণ আকার বড় হলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে, তাহলে ডি এর আকার সবচাইতে বড়, এখানে তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম। তারপরে হচ্ছে এ, তারপরে বি। তো এখানে তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম, আকার ডি এর আকার সবচেয়ে বড়, এই জন্য তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম। সি, সি এর মান সি এর আকার সব ছোট, এই জন্য ওটার তড়িৎ ঋণাত্মকতার মান বড় হবে। তারপরে বি, আকার একটু বড়, তারপরে এ, আর একটু বড়। এই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ক্রম। আমি আগেই বলেছি বাম থেকে ডানে গেলে আকার বড় হয়, কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান কমে যায়। আর তড়িৎ আকার যদি ছোট হয় তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। তাহলে আমরা এইভাবে তড়িৎ ঋণাত্মকতা ক্রম দেখাতে পারি। আসলে এই প্রশ্নটা অ্যান্সারটা করতে গিয়ে আমি এখানে কয়ে বলেছি এটা একটা সংজ্ঞা মাত্র, খ বলে দিয়েছি। গয় এখানে আসলে ইলেকট্রন ই মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন, এটা হয়তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এখানে আমরা জানি যে অর্ধপূর্ণ ইলেকট্রন অধিক সজ্জিত হয়, এই কারণে এটা সাধারণ নিয়মের ব্যতিক্রম। এখানে যখন আমরা ঘ লিখতে যাব, আসলে গ ঘ একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হয়, এই কারণে আমরা কিছু কথা লিখবো এখানে। যেমন আমরা 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট হচ্ছে ম্যাগনেসিয়াম 13, অ্যালুমিনিয়াম 14, সিলিকন, এই কথাগুলো লিখবো। তারপরে আমরা পারমাণবিক আকারটা বর্ণনা করবো। এখানে পারমাণবিক আকারটা বর্ণনা করার পর আমরা চিহ্নের সাহায্যে ক্রমটা দেখিয়ে দিব। এরপর তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে আমরা এটা লিখবো, কেননা এটা ঘ প্রশ্ন। ঘয়ে প্রশ্ন শুধু দেখালে হবে না, এটা একটু লিখে এটা লিখতে হয়। তো এই কারণে আমরা তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে এই কথাটা লিখবো। এরপরে আমরা তড়িৎ ঋণাত্মকতা কিভাবে কমে বড়ে সেই কথাটাও লিখবো। আমরা জানি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান পারমাণবিক আকার কমে যায়, আর পারমাণবিক আকার কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, আর পারমাণবিক আকার বৃদ্ধি পেলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। এই কথা লিখে আমরা চিহ্নের সাহায্যে এটা দেখিয়ে দিব, ক্রমটা দেখিয়ে দিব, তাহলে ইনশাল্লাহ। তো এই পর্যন্তই সৃজনশীল নিয়ে আমার সংক্ষিপ্ত কথা। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, এখানে জটিলতার কিছুই নেই। তোমরা একবার দেখলেই হয়তো তোমরা সবাই জানোই, হয়তো এমন হতে পারে তোমাদের কোনো কাজেই লাগবে না, জানি না। তো আমার সংক্ষিপ্ত কথা এই আর কি। ভালো থেকো।